আজ আমি আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। আবারও অভিনন্দন আপনাদের। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রকে পার করে অনেক উপরে আছেন আপনারা। এই জন্য দেখে নিই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যেতে পারে। এখানে বিবেচনায় থাকবে আপনাদের মূল নক্ষত্র বৃহস্পতি এবং রাশির অধিপতি শনি। এছাড়াও কুম্ভতে যেহেতু রাহু অবস্থান করছে, এই জন্য রাহুকে বিবেচনায় নিতে হবে। আমরা বৃহস্পতিকে কোথায় দেখতে পাচ্ছি? বৃহস্পতি বসে আছে মিথুনে, নিজের নক্ষত্রে, এবং সেখান থেকে কুম্ভের উপর নবম দৃষ্টি রেখেছে। অন্যদিকে শনি বসে আছে রাশির অধিপতি হিসাবে দ্বিতীয়, অর্থাৎ মিনের ঘরে বসে আছে, মিন রাশিতে। তো মিনেও দেখতে পাচ্ছি শনি নিজের নক্ষত্রেই আছে, অর্থাৎ রাশির অধিপতি নিজের নক্ষত্রে, নক্ষত্র অধিপতিও নিজের নক্ষত্রে। যদি কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে তবে তাকে বলবানই মনে করা হয়। তাহলে পরিস্থিতি যেমনই হোক আপনি কিন্তু বলবান। ফেব্রুয়ারি মাসে আপনার বলবত্তা বজায় থাকবে। ফেব্রুয়ারি মাসের শেষ দিনেও দেখা যায় যে বৃহস্পতি নিজের নক্ষত্রে, আবার শনিও নিজের নক্ষত্রে। তার মানে পুরো ফেব্রুয়ারি মাস রাশিফল নক্ষত্র বল সাপেক্ষে আপনার জন্য ইতিবাচক। এখন কথা হলো, আপনার রাশিতে তো রাহু বসে আছে। রাহু কি করবে? এখানে রাহু নিজের নক্ষত্রে আছে এবং পুরোটা মাস জুড়ে নিজেরই নক্ষত্রে থাকবে। তার মানে রাহুর বলবত্তাও কোনো অংশে কম না। এখন প্রশ্ন হলো, এই রাহু কুম্ভের ঘরে কেমন ফল দেবে? এই জিনিসটা নির্ভর করছে লগ্ন সাপেক্ষে। হিসাব করলে একটা ইতিবাচকতা আমরা পেয়ে যাচ্ছি। এটা নির্ভর করছে লগ্নের উপর। জন্ম সময়ে যদি আপনার লগ্ন সাপেক্ষে রাহু কোনো ইতিবাচক ঘরে থাকে, অথবা এই যে কুম্ভ কোনো ইতিবাচক ঘর হয়, তাহলে আপনি অবশ্যই ভালো ফলই পাবেন। এখানে রাহু শুধু যে একা থাকছে তা না, এখানে 16 তারিখে নতুন গ্রহ প্রবেশ করছে। আমরা এখানে 6 তারিখেই দেখতে পাচ্ছি শুক্রকে, বুধকে, নতুন নতুন গ্রহ যুক্ত হচ্ছে এখানে। তো সেই জন্য রাহুর বলবত্তা যেমন ছিল তা পরিবর্তিত হয়ে যাবে শুভ গ্রহের প্রভাবে। কারণ আপনারা জানেন নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে এবং সেখানে আরও দুটো শুভ গ্রহ বুধ শুক্র যুক্ত হচ্ছে। এটা কিন্তু আপনার জন্য সৌভাগ্য। অর্থাৎ আমি যে বলছিলাম বৃহস্পতি এবং শনির দিক থেকে শুভত্ব থাকলেও রাহুর দিক থেকে বিভ্রান্তি থাকে, কিন্তু অন্যান্য শুভ গ্রহ যুক্ত হওয়ার কারণে ইতিবাচকতা তৈরি হলো। এখানে আমরা একটা বিষয় স্পষ্টভাবে বলতে পারি, সেটি হচ্ছে যেহেতু চন্দ্র হচ্ছে মনের কারক, মন মানসিকতায় নেতিবাচকতা, হতাশা, বিভ্রান্তি এগুলো আসে, কিন্তু শুভ গ্রহের প্রভাব থাকলে ওই ওই স্থায়িত্বটা কমে আসে। অর্থাৎ আপনার মধ্যে যে বিভ্রান্তি, তার স্থায়িত্ব বেশিক্ষণ হবে না, কারণ শুভ গ্রহ যুক্ত আছে। এখান থেকে বুধ শুক্রের কারণে, বৃহস্পতির দৃষ্টির কারণে এই কথা নির্দ্বিধায় বলা যায় যে আপনার যে পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, তার আলটিমেট পরিণতি অবশ্যই ইতিবাচকই হবে। কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফেব্রুয়ারি মাস যে কোনো পরিস্থিতিতে আলটিমেটলি পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, এ কথা নির্দ্বিধায় বলা যায়। এখানে আপনার রাশিতে শনি শনি হচ্ছে পাশের ঘরে থাকছে এবং রবি মঙ্গল মানে দুই পাশে দুটো অশুভ গ্রহ থাকছে। আমরা যদি নৈসর্গিক অশুভ গ্রহ ধরি, তার রাশির দুই পাশে অশুভ গ্রহ থাকছে। এটাকে আমরা 22 তারিখ পর্যন্ত দেখলেও দেখতে পাচ্ছি।
মানে 22 তারিখ পর্যন্ত আমার কাছে যে কালেকশন আছে সেখানে দেখছি পুরো মাসের শুরু থেকে 22 তারিখ পর্যন্ত আহ, রাশি রাশির যে ভাবটা সেটি পাপ মধ্যাগত। পাপ মধ্যাগত মানে হচ্ছে শনি একটা পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ, আর মঙ্গল রবি এরা পাপ গ্রহ, তবে মঙ্গল 22 তারিখ পর্যন্ত এখানে আছে মকরে। অতএব এর একটা প্রভাব কিন্তু আপনি পাচ্ছেন। তার মানে এই কথাও বলা যায় যে আপনি শত্রু মধ্যে থাকবেন, প্রতিকূল পরিস্থিতিতে থাকবেন, কিন্তু আলটিমেটলি ওখান থেকে আপনি সফলই হবেন, এটি কিন্তু বলা যাচ্ছে। মানে আপনার মানসিকতায় একটা প্রেশার প্রেশার দেখতে পাওয়া যায়। মানসিকভাবে আপনি ভীত, সন্ত্রস্ত, তারপরে হচ্ছে দুশ্চিন্তাযুক্ত, তারপরে আহ, অনেক প্রেশার নিচ্ছেন, অনেক পরিশ্রম করতে পারেন, আবার অনেক বেশি দায়িত্ব নিতে পারেন, এরকম নানান বিষয় থাকবে, যেখানে আলটিমেটলি আপনি ওই বিষয়গুলোকে ওভারকাম করে আসতে পারবেন। এটি হচ্ছে আলটিমেট কথা। মানে রেজাল্ট যদি জানতে চান যে আপনি ওখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়েই বের হচ্ছেন, কিন্তু এর জন্য যে চাপটা নিতে হবে, যে প্রেশারটা নিতে হবে, সেটি কিন্তু অনেক বেশি। বুদ্ধিমত্তার দিক থেকে যদি আমরা একটু দেখি, বুদ্ধির কারক গ্রহ বুধ এখানে থাকবে, টেকনিক্যাল বিষয়ের কারক গ্রহ শুক্র রাহু এখানে থাকছে আমরা রাশিতে, আবার বৃহস্পতির যে জ্ঞান সেটিও থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্ম সময়ে প্রথম দশা আসে বৃহস্পতির দশা, যার কারণে তাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ এইগুলো জন্মগতভাবেই থাকে। এবং যে কোনো পরিস্থিতিতে তাদের রাশি যদি এই বৃহস্পতির দৃষ্টি পেয়ে যায়, বা বৃহস্পতি কোনো ভালো পজিশনে থাকে, বা অন্য কোনো শুভ গ্রহ বুধ শুক্র তাদের কোনো প্রভাব পেয়ে যায়, তাহলে তারা যে কোনো সিচুয়েশন পার করে ফেলতে পারে। এখানে তো রাজযোগ তৈরি হয়ে আছে, এখানে সবগুলো শুভ গ্রহের প্রভাব তো থাকছেই, তার সাথে থাকছে রবি মঙ্গল। এখন 16 তারিখ থেকে আমরা রবিকে এখানে পেয়ে যাচ্ছি। রবি তো এখানে রাহুর সাথে একটা কনফ্লিক্ট করবে, শুক্রের সাথে একটা কনফ্লিক্ট করবে, কিন্তু রবির উপর বৃহস্পতির একটা প্রভাব কিন্তু দেখা যায়। সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস জানেন যে রবি যদি রাহুর কাছে আসে, তাহলে রাহুর দ্বারা কিন্তু রবি প্রভাবিত হয়ে যায়। আর ওইদিকে বৃহস্পতি রবির উপর আবার দৃষ্টি রাখছে, রাহুর উপর দৃষ্টি রাখছে, ফলে আমরা রবি রাহুর যে কনফ্লিক্ট, শুক্রের যে প্রভাব, এগুলোকে আমরা টোটালি বাদ দিয়ে দেবো, হিসাব থেকেই বাদ দেব। এখানে বুধের শক্তিকে আমরা গুরুত্ব দেব, বৃহস্পতির শক্তিকে গুরুত্ব দেব, আর রবির বিপরীতে যে গ্রহ থাকবে তার গুরুত্ব বাড়বে, অর্থাৎ কেতুর গুরুত্ব বাড়বে। এই জায়গাটায় আমাদের একটু বুঝতে হবে। যেমন ওই যে বলছিলাম শনির কথা, শনির নিজের নিজের নক্ষত্রে আছে, সম্পদের ঘরে শনি বসে আছে। তো শনি আহ, শনির কি কারকতা? শনি মূলত আহ, পরিশ্রম করতে পছন্দ করে, আর কেতু আছে সপ্তমে, এটা কিন্তু বিজনেস কারক ঘর। অতএব সম্পদের ঘরে শনির অবস্থান, পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান, এবং সপ্তমে কেতু শুক্রের সাথে অবস্থান জাতক জাতিকাদের জীবনে কয়েকটা সেগমেন্ট ওপেন করে দেয়। একটা বিজনেস, আপনাদের বিজনেসটা ভালো যাবে। বিজনেসের ক্ষেত্রে অতি মানবিক হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আপনার টাকা পয়সা আটকে থাকবে, সেই কারণে মাথার মধ্যে সবসময় কল্পনা চলবে, কল্পনাই তার কাছে টাকা চাচ্ছেন, কল্পনায় যাচ্ছেন, মানে সবসময় তার সাথে একটা কনভারসেশন চলছে, কখন টাকা দেবে, কবে দেবে, এরকম বিষয় চলছে। এটা চলবে আপনার মধ্যে, কারণ হচ্ছে মস্তিষ্কের ঘরে রাহু আছে এবং অন্যান্য গ্রহ আছে, এই কারণে এগুলো চলবে। এই সময়ে আপনার মন মানসিকতাকে ইতিবাচকভাবে পরিচালনা করা খুব দরকার। আমি আপনাকে একটা জিনিস পরামর্শ দেবো, সেটি হচ্ছে অটো সাজেশন। এই জিনিসটা শুনতে পারলে খুব উপকার পাবেন আপনি। অটো সাজেশনের ব্যবহারটা দরকার আপনার জীবনে। যে কোনো লগ্নই হোক, রাশি হোক, যদি সেখানে রাহু থাকে বা বুদ্ধিকারক গ্রহ বুধ থাকে, বা রাহুর দৃষ্টি বা বুধের দৃষ্টি এরকম গ্রহ থাকলে
কেতু থাকলেও এরকম প্রভাব বিস্তার করে। সেই শনির প্রভাবটাও এক্ষেত্রে বিবেচ্য। এরকম কিছু কিছু গ্রহ আছে যেগুলো অটো সাজেশনের মাধ্যমে খুব ভালো হেল্প করতে পারে। আমার পরামর্শ এইটা, আপনারা অটো সাজেশন শুনুন। এখানে পজিটিভ নেগেটিভ উভয় প্রভাব আছে, তবে পজিটিভিটির প্রভাবটা অনেক বেশি। এরপরে মঙ্গল আসবে এখানে। মঙ্গল আপনার নক্ষত্র সাপেক্ষে শুভ। রাহুর সাথে মঙ্গল থাকা এটি আবার শুভ না, কিন্তু আলটিমেটলি এখানে ভালো মন্দ উভয় দিকই দেখায়। রাজনৈতিক বিষয়, সেই রাজনৈতিক পরিমণ্ডলে বিচার করতে গেলে দেখা যায় একটু ঝামেলা আছে, রাজনীতিতে বিরাট পরিবর্তন আসতে দেখা যায়। কিন্তু আপনার জীবনে যে প্রভাবগুলো আসবে তা অন্যান্য যে কোনো রাশির তুলনায় বেশি। কেন বেশি? কারণ হচ্ছে সকল গ্রহ এসে কুম্ভে যুক্ত হচ্ছে। মাসের শেষ দিকে গেলে আমরা আপনার নক্ষত্রে শুক্র বুধকে পেয়ে যাই। যাই হোক, আপনার শরীর স্বাস্থ্য আলটিমেটলি ভালোর দিকে যাবে, এটি কিন্তু বলা যায়। আপনি টেনশনে থাকবেন, প্রেশারে থাকবেন, এই কথা ঠিক আছে, কিন্তু তারপরেও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যখন চন্দ্র সাপেক্ষে নবতারা চক্র হিসাব করি তখন জন্ম নক্ষত্রের আগের দুটো নক্ষত্রকে মিত্র এবং অতিমিত্র নক্ষত্র বলে, তারা বলে। আর তার পরের যে তারা থাকে সেইটাকে বলে হচ্ছে সম্পদ তারা। তো আমরা দেখতে পাই শনি সম্পদ তারাই বসে আছে। আর এর আগে যে গ্রহগুলো থাকছে, মানে ক্রমাগত আসছে, তারা বসে থাকছে মিত্র তারা, অতিমিত্র তারাই। এখানে কিন্তু একটা ইতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি বিজনেসের সাথে থাকেন সবচেয়ে বেশি ভালো করতে পারবেন। আপনার মানুষের সাথে পার্টনারশিপ যেমন হবে, অতিরিক্ত সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে মাত্রাতিরিক্ত আয় হবে, আর আপনি সম্পদ কেন্দ্রিক মানুষ হয়ে উঠবেন, অর্থাৎ আপনার প্রাপ্তি যোগ যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। এটি আমি এখানে আপনার রাশিফল দেখে বললাম, আর কথা বলবে আপনার লগ্নফল। যদি আপনার লগ্ন সাপেক্ষে কুম্ভ কোনো নেগেটিভ ঘর হয় তাহলে পসিবিলিটি কমে যায়। আমি জানি না আপনার লগ্ন কি, কিন্তু এখানে রাশি আপনার চন্দ্র তো এখানেই আছে, কুম্ভেই আছে, সেই সাপেক্ষে এটি ইতিবাচক ফল দেবে। আমি আপনাদেরকে সংসার জীবনটাকে একটু ট্যাকেল দিতে বলবো। প্রবলেম যদি হয় সংসার জীবন থেকে হবে, অর্থাৎ এতগুলো গ্রহ যখন আপনার রাশিতে এসে বসছে তখন স্বাভাবিকভাবেই কিছু না কিছু প্রভাব তো পড়বে। চন্দ্র এতগুলো গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আপনার মাকে নির্দেশ করে, মায়ের স্বাস্থ্য উঠাপড়ার ভিতর দিয়ে যেতে পারে, ওষুধে সুস্থ থাকবে, স্বাস্থ্যের অবনতিও হতে পারে, কিন্তু ওষুধে সুস্থ থাকবে। আবার এদিকে আপনার মন মানসিকতার কথা যদি বলি, মানসিকতায় নানান পরিবর্তন দেখা যাবে, ইতিবাচক নেতিবাচক উভয় ঘটনায় আপনার সাথে ঘটবে। তবে মাথা গরম না করার পরামর্শ থাকবে, কারণ এখানে রাহু, মঙ্গল এবং রবি থাকবে। ফলে এই সময়ে আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ তৈরি হবে। আবারও বলছি, এই সময়টা আপনার জন্য বেশ মানে কি বলা যায়, ঝুঁকিপূর্ণ সময়। অনেকেই আছে যারা প্রত্যক্ষভাবেই লক্ষ্য করবে যে এই সময়ে ধর্ষণের মাত্রা বাড়বে। শুধু এই সময় না, এটা চলছে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়। এই মানে শুক্র কোনো সেফ কোনো জায়গা পাচ্ছে না, যার কারণে বিভিন্ন গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে শুক্র আসলে ভালো ফল দিতে পারছে না। এই কারণে বিপরীত লিঙ্গের মানুষের সাথে তার সংশ্লিষ্টতা বাড়ছে, এবং এটা বিপরীত গ্রহ, শত্রু গ্রহ দ্বারা পীড়িত থাকার কারণে হেনস্থার শিকার হচ্ছে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল এরকম প্রজাতিই বলবো, তাদের মধ্যে এই ধরনের মানে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, আপনারা তো সবই জানেন, সবই দেখছেন। তো ধর্ষণ এর মাত্রা বাড়ছে, খুন, ধর্ম অবমাননা এবং
মূল কথা হচ্ছে গোঁড়ামি সংক্রান্ত বিষয়গুলো উঠে আসছে এবং সেইগুলো নিয়ে প্রথাগত বিষয় নিয়েই যুদ্ধ বিগ্রহ এরকম নানান কিছু ঘটছে। তো এইগুলো ঘটার মূল কারণ হচ্ছে এই শুক্রের সাথে বিপরীতধর্মী গ্রহের অবস্থান। এটি দীর্ঘদিন থাকবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এ তো চলবেই। এপ্রিলের দিকে, মার্চ থেকে এপ্রিল যে ট্রানজিশন পিরিয়ড, এই সময়টা খুবই বিপজ্জনক, কারণ ওই সময়ে শুক্র এবং শনি একত্র হবে। শুক্র শনি একত্র হলে তার তো ভয়াবহতা আছে, আমি সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আসলে এখন আর ওই রাশিফল দিতে ভালো লাগে না কেন জানি, প্রতিদিন রাশিফল দিতে দিতে কেন যেন একটু বোরিং লাগে। আজকে ভাবছিলাম রাশিফল দেব না, তারপরে ভাবলাম যে না দিলে অনেকেই রাশিফল এমনি পাচ্ছে না। ইচ্ছা আছে ধনিষ্ঠা নক্ষত্রের রাশিফল দিতে হবে, এখনও রাশিফল জগতে ধনিষ্ঠা নক্ষত্রেরই প্রবেশ হলো না। যাই হোক, এখানে আর কিছু কথা আপনাদের বলে তারপরে শেষ করব। আপনাদের এই নক্ষত্র সাপেক্ষে আমরা যদি দশম নক্ষত্রে যাই, সেখানে বৃহস্পতি আছে। আপনারা আপনাদের কর্মের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। যদি কেউ ধৈর্য ধরে শেষে আমার এই কথাটা শুনে থাকেন, তাহলে আপনি এই ভিডিওর সবচেয়ে মূল্যবান কথাটা শুনলেন। আমি আবারও রিপিট করছি, সেটি হলো আপনাদের নক্ষত্র সাপেক্ষে 10 নম্বর নক্ষত্রে যদি আমরা যাই, সেখানে মিথুনের ঘরে পুনর্বসু নক্ষত্র, আপনার কর্ম 6টা নাড়ি আছে, সেই নাড়ির হচ্ছে কর্মনাড়ি। ওই নাড়িতে বৃহস্পতি অবস্থান করছে, যেটি কর্মক্ষেত্রকে বিরাটভাবে প্রভাবিত করবে। আপনি এই বছরের জুন মাস পর্যন্ত, এমনকি জুনেরও বেশ কিছু সময় ধরে অত্যন্ত শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল। এর অর্থ হলো আপনি কর্মক্ষেত্রে অবশ্যই ভালো করবেন। কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কর্মক্ষেত্র খুবই শুভ। তার মানে তো আপনার জীবনে আর বিশেষ কোনো প্রবলেম আর থাকার কথা না। আপনার দায়িত্বের ভারটা বেশি, অনেক কিছু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, নিজেকে সেভাবে প্রস্তুত করবেন, কিন্তু সময় কিন্তু আপনার খারাপ না। তবে হ্যাঁ, একটা জিনিস, প্রেশারের কথা আমি বলবো, এই 16 তারিখে রবি যখন এখানে প্রবেশ করবে এবং 22 তারিখের আশপাশে মঙ্গলও প্রবেশ করবে, আপনার মাথা গরম হবে। 16 তারিখের পর থেকে আগাম একটু জেনে রাখলেন আপনি। মাথা গরম হলে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে, রোগ ব্যাধির প্রবণতা, লাইফ রিস্ক এগুলো কিন্তু থাকবে। তো সেই ক্ষেত্রে যাদের হাই প্রেশার আছে বা স্ট্রোকের পসিবিলিটি আছে বা জ্বর হওয়ার সম্ভাবনাযুক্ত মানুষ আপনি, সেই ক্ষেত্রে একটু সাবধান থাকুন। এই ছাড়া আর বিশেষ প্রবলেম কিন্তু নেই। আরেকটা বিষয় বলা হয়নি, সেটি হচ্ছে সংসার জীবন, রিলেশন। সপ্তমপতি রবি, সে এখানে প্রবেশ করবে এবং রাশির অধিপতির সাথে দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক স্থাপন করবে, ফলে জীবন সঙ্গীর প্রভাব আপনার উপর পড়বে। এবং আরেকটা বিষয়ের প্রভাব পড়বে, সেটি হচ্ছে বিজনেসের প্রভাব পড়বে। কারোর সাথে চুক্তিতে থাকলে, কন্ট্রাক্টে থাকলে তার প্রভাবও পড়বে। মোট কথা, আপনি কর্মক্ষেত্রে ভালো করছেন। সংসার জীবনে যদি নিজের কন্ট্রোলটা রাখতে পারেন, দুইজনের ভিতরে যদি সমঝোতা থাকে, তাহলে ভালো করবেন। আর সম্পদ যোগটা, প্রাপ্তি যোগটা অত্যন্ত বেশি। দ্বাদশে গ্রহ থাকছে, যার কারণে এই মাসে আপনার ট্যুর দেওয়ার সম্ভাবনা বেশি, ঘোরাঘুরির মাত্রাটা বেশি দেখা যায়। কিন্তু সেটি যদি বিজনেস পারপাসে করেন, খুব বেশি ভালো হয়। আর রাজনৈতিকভাবে নানা রকমের নেতিবাচক ঘটনা ঘটতে আমরা দেখব। আন্দোলন, সংগ্রাম, বোমা নিক্ষেপ, অস্ত্রের প্রয়োগ, এরকম নানান ঘটনা থাকবে। সেগুলোর মধ্য দিয়ে সময় পার করতে হবে। ওই দিক দিয়ে আবার সময় কিন্তু অত বেশি ভালো না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টা মাস শুধু আপনার জন্য না, পুরো পৃথিবীর জন্যই কঠিন সময়, এটি জেনে রাখলেন। তা আমি রাশিফল শেষ করব। তার আগে আমি এই চ্যানেলের একটা উক্তি, চ্যানেলের বই থেকে সেই উক্তিটা বিশ্লেষণ করে শেষ করি। এখানে 16 নম্বর উক্তি বলছে, অর্জুন গাছের ছাল থাকে না, উপকারীর পিঠেও ছাল থাকে না। এর মানে হলো, যে গাছ, অর্জুন গাছ উপকারী,
তো তার জন্য সেই গাছে কেউ ছাল রাখে না, তুলে নিয়ে যায় সব। আপনি যদি উপকারী হন তাহলে আপনারও ছাল ওইভাবে তুলে নিয়ে যাওয়া হবে। সাধারণত উম, যারা উপকারী হয় তারা নিজের প্রোটেকশন রাখে না। রাখে না মানে রাখতে পারে না, থাকে না। আপনারা দেখছেন আমার হাতে কোনো রত্ন পাথর নেই, এমনকি রত্ন থাকার কোনো দাগও নেই। দেখুন, রত্ন যদি থাকতো তাহলে তো আমার আঙুলে দাগ থাকতো, ঠিক না? দাগ নেই, এই যে দেখুন কোনো দাগ নেই। তো আমিও যে রত্ন ব্যবহার করিনি তা না, আমিও একসময় রত্ন ব্যবহার করতাম, কিন্তু ভালো রত্নই তো আমার নিজের জন্য, তো আমি তো অবশ্যই ভালো রত্নই ব্যবহার করব। তো দেখা গিয়েছে যার প্রয়োজন মনে হয়েছে তাকে দিয়ে দিতে হয়েছে। আমার রত্ন পরা হয়নি ওইভাবে, কিন্তু রত্নের ইফেক্টসটা কি সেটি আমি ব্যবহার করে জানি। অবশ্যই রত্নে কেমিক্যাল পাওয়ার আছে, ইফেক্টস আছে, এবং খুবই উপযোগী। রত্ন ব্যবহার করা খুবই ভালো যদি আপনি আপনার বৈশিষ্ট্য জানেন এবং সেই অনুযায়ী রত্ন ব্যবহার করেন, খুবই ভালো, কিন্তু সবার জন্য না। যদি আপনার কন্ট্রোলটা আপনার নিজের হাতে থাকে তাহলে দরকার নেই। আর যদি আপনার কন্ট্রোলটা না থাকে, আম, আপনার যে সূক্ষ্ম দর্শন, অর্থাৎ আপনি যদি আপনাকে রিড করতে পারেন, আপনি আপনাকে খেয়াল রাখতে পারেন, তাহলে রত্ন দরকার নেই। কিন্তু যদি আপনি নিজেকে সময় দিতে না পারেন তাহলে রত্ন ব্যবহার করতে পারেন, এটা আমি সাজেস্ট করি। তো যাই হোক, ওই অর্জুন গাছে যে ছাল থাকে না, যে কথাটি বলছিলাম, উপকারের পিঠে ছাল থাকে না, আমি আপনাকে পরামর্শ দেব সবার উপকার করতে যাবেন না। একটা কথা জেনে রাখবেন, আমরা যখন উপকার করি তখন আমরা তার পিছনে কিছু বেনিফিট দেখি, যে আমি যে তার উপকার করছি বিনিময়ে আমি কি পাবো। আপনি তো ভাবছেন না আমি নিঃস্বার্থভাবে উপকার করি। উপকার তো সবারই দরকার, কেউ চাই কেউ চায় না। আপনি যখন উপকার করছেন, কাকে উপকার করছেন আপনি? ধরুন আপনি একজন ভিক্ষুককে উপকার করলেন। ভিক্ষুককে আপনি টাকা দিলেন, কিন্তু সেই টাকা ভিক্ষুক নেওয়ার পরে তার কাছে যদি আপনি আবার টাকা ব্যাক চান, বললেন যে পাশে আর একটা ভিক্ষুক আছে, আপনাকে আমি যে টাকা দিয়েছি তার অর্ধেক টাকা আমাকে আবার ফেরত দেন, আমি তাকে দিই। দেখুন তো ভিক্ষুক দেয় কি না? দিবে না। তো বিষয়টা হলো, আপনি যাকে দিচ্ছেন সেটি হচ্ছে মরুভূমির বালুর মতো, যেখানে আপনি দিয়েই যাবেন, সে নিয়েই যাবে। আপনি তাকে প্রমোট করছেন, তার ভাগ্য বদলাচ্ছে না, তার জীবন বদলাচ্ছে না। কি লাভ হচ্ছে তাতে? তার জীবনের কর্মফলের কারণ স্বরূপ, ফলাফল স্বরূপ সে আজ এই দশায় পৌঁছেছে, এবং আপনি তাকে আরও প্রমোট করছেন। আপনি তার জীবন বদলাতে পারছেন না। সে এতটাই সংকীর্ণ, একজন মানুষ যে উপকার নিতে নিতে এতটাই সংকীর্ণ হয়, অন্যকে উপকার করতে পারে না, এমনকি সে ভোগ করতেও ভুলে যায়। সে ভিক্ষা চাইলো, আপনি তাকে টাকা দিলেন, ধরুন 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন। একজন মানুষের একদিন 1000 টাকা কিন্তু অনেক টাকা। সে কি ওই 500-1000 টাকা নিয়ে ওখানে ওখান থেকে চলে যাবে? না। সে ওই টাকাটা নেওয়ার পরে আরও বেশি মনোযোগী হয়ে ভিক্ষা করতে শুরু করবে, এমনকি আরও সাঙ্গপাঙ্গ জোগাড় করবে। আপনি তাকে তো থামাতে চেয়েছিলেন, কিন্তু সে তো থামলো না, সে আরও অনুপ্রাণিত হলো। তো দেখুন, আপনি আপনার কাছে যখন টাকা ছিল, মনোবল যা ছিল আপনার তার থেকে কিছুটা কমিয়ে তাকে দিলেন, তার মনোবল ঠিকই বাড়লো, কিন্তু ওই পথে বাড়লো, তাই না? অর্থাৎ বৃষ্টির ফোঁটা পড়ে, কোথায় পড়ছে সেটির উপর ডিপেন্ড করে তার মূল্য। আপনার আপনার উপকার আপনি কাকে করবেন তার উপর নির্ভর করছে যে এর মূল্য এর মূল্যায়নটা কত হবে। সবাইকে উপকার করার দরকার নেই। আপনি যে কাউকে উপকার করেন, এটা আপনার দণ্ড এবং এটা আপনার অপরাধ, এটি আমি মনে করি। উপকার করা এক প্রকার অপরাধ। উপকার যদি করতেই চান, উপকার নিজেকে করুন। ভালো যদি বাসতে চান, মানুষকে না, পশু পাখি গাছপালা পরিবেশকে ভালোবাসুন। ঐশ্বরিক সত্তা যেগুলো নিরপেক্ষ তাকে ভালোবাসুন, মানুষকে না। মানুষকে ভালোবাসবেন,
আপনাকে দণ্ড পেতেই হবে, এটা একটা অপরাধ। আশা করি আপনি আমার কথার গভীরতা বুঝতে পেরেছেন। এখানে উপকারীর পিঠে ছাল থাকে না, কেন থাকবে না? উপকার করলো, তার পিঠে ছাল থাকবে না? তার তো আরও ভালো হবে না? না, হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা সব কিছু ভুল জানি। আমরা ভুল জানি। আমরা আমরা উপকার করি, কিন্তু সবসময় ইনভেস্ট করি। আমরা ওই পর্যায়ের উচ্চতার না যে আমরা নিরপেক্ষভাবে উদারতার সাথে নিঃস্বার্থভাবে উপকার করতে পারি। আপনি কি চোখ বন্ধ করে দান করেন? আপনিও বিচার করেন যে আমি কাকে দেব, কে আসলে ভিক্ষুক, কে ভিক্ষুক সেজেছে। এবং ওই ভিক্ষাটা দেওয়ার পরে আমরা ওইটাও বিবেচনা করি না যে এটা কোন কাজে লাগবে। আমি দেখি আমি সঠিক ব্যক্তিকে দিলাম কি না। কেন সঠিক ব্যক্তি বিবেচনা করতে হয় আপনার? কারণ আপনি তো রিটার্ন চান। আপনি রিটার্ন চান বলেই আপনি বিবেচনা করেন এ কি আসলেই ভিক্ষুক, আসল ভিক্ষুক, নকল ভিক্ষুক, একে কি দেওয়া উচিত? এইগুলো কেন বিচার করেন আপনি? বিচারের কথা কেন আসে দান করার সময়? নিঃস্বার্থর কথা যখন আসছে তখন দিয়ে দিন। দিতেই যদি চান দিয়ে দিন। আর সবচেয়ে ভালো হয় নিজেকে দেওয়া। নিজেকে কখনো দিতে পেরেছেন? নিজে কি পূর্ণ, নিজে কি তৃপ্ত, নিজে কি ভোগী, পুরোপুরি ভোগ করতে পেরেছেন, নাকি সঞ্চয় করেন? নিজে ভোগ না করে সঞ্চয় করেন। যদি আপনি সঞ্চয় করেন, তার মানে আপনি একজন অহংকারী মানুষ। সঞ্চয় তো সেই করে যে আরও বাঁচতে চায় এবং যে বিশ্বাস করে না যে আগামী যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। যে বিশ্বাস করে না এটা, সে বিশ্বাস করে যে আমি আরও বাঁচবো, আর সেই জন্যই তার সঞ্চয়। আর এইটা এক প্রকার অহংকার। আমিত্বের যে আহ, অবয়ব, সেটিকে আরও বৃদ্ধি করা। আমি কথা বলতে বলতে রাশিফলের চেয়ে বেশি কথা বলে ফেলছি উক্তি নিয়ে, এটি ঠিক হবে না। তো ঠিক আছে, আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।